কি ধরনের সমস্ত ইম্পালসিভনেস তার ভিতর দেখা যায়? ইম্পালসিভ শুধু বললে আমরা কিছুই বুঝি না। হ্যাঁ, ইম্পালসিভ বললে কিছুই বুঝি না। যেমন ইম্পালসিভ কি আমি বিজি বিজি ইনস্যানিটি, কারণ বাইরের কার কি কি হয়ে গেল ব্যাপার না, কিন্তু আমার মাথায় যেটা আছে এটাই আমার করতে হবে, যার কারণে সে হয়তো কার গায়ের উপর পড়া দিয়ে কার উপর দিয়ে কি ফেলে দিয়ে কোনটা উল্টে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই যে ইম্পালসিভনেস, এটার আমরা যখন একটা নির্দিষ্ট মেডিসিনে আসবো তখন ওই মেডিসিনের ইম্পালসিভনেসটা কেমন সেইটা আমরা বোঝার চেষ্টা করবো। তো এখানে হলো আর্জেন্টাম নাইট্রিকাম ওয়ান্টস টু ডু থিংস ইন এ হারি। আর্জেন্টাম নাইট্রিকাম সবকিছুর মধ্যে একটা তাড়াহুড়া তাড়াহুড়া থাকে। হুম? ঘরটা ঝাড়ু দিবে, হ্যাঁ দিচ্ছে, আহ, সেটাও একটা তাড়াহুড়া। সুন্দর করে গুছিয়ে একটা বাগানের অংশ তৈরি করলো, ভীষণ তাড়াহুড়া। এরপর কি নিজেই তাড়াহুড়া করে ওটা ভেঙে ফেললো, এমনই এক ভাবে হাঁটলো, বা এমন একটা জিনিস টান দিল লাস্টে, অথবা কিছু একটা এমন ভাবেই তাড়াহুড়া করে ফিক্স করতে গেল যে এতক্ষণের সমস্ত কাজই সে নিজেই ধ্বংস করে ফেললো। তারপর সে আবার কাঁদছে, এটা বেশ উইপি হয় কিন্তু। সো মাস্ট ওয়াক ফাস্ট, তার দ্রুত হাঁটতে হবে। মাস্ট অলওয়েজ হারিড, সো ইজ অলওয়েজ হারিড, অ্যাংশাস, ইরিটেবল, নার্ভাস। ইরিটেবল থাকে সে, হারিড থাকে, অ্যাংশাস থাকে। কিন্তু এই যে হারিড, এই যে সে অ্যাংশাস, এই অ্যাংজাইটিটার বর্ণনা এখানে নেই। হুম, আমরা আচ্ছা পুরাটা পড়ে আসি ইনশাল্লাহ, শেষে যদি আমরা সময় পাই তাহলে বলবো, কারণ আজকে টাইম আসলে দেখা যাচ্ছে বেশ ফাস্ট যাচ্ছে। তো লিলিয়াম টিক অথবা অরামের মতো ওনারা ইরিটেবল হতে পারেন বা হারিড হতে পারেন। আমরা জানি যে লিলিয়াম টিক যদি আমরা বলতে যাই কতটা হারিড, বা আপনি ট্যারেন্টুলা, আসলে লিলিয়াম টিকের যে হারিডনেস সেটা আর কারোর ম্যাচ না, এটা অনলি ট্যারেন্টুলার ম্যাচ। ভেরি এনার্জেটিক, এট এ টাইম 7 থিংস করতে চায়। আবার এমন লিলিয়াম টিক আমি দেখেছি যে কিনা সবার কাছে খুবই স্লো। সবাই বলছে যে ও তো কিছুই করে না, গোসল করতে পাঠায় 3 ঘন্টা ধরে, বলে এই সেই ওই সেই। তা আমি তখন জিজ্ঞেস করছিলাম তাকে যে তুমি এত স্লো বা কি, কি মনে হয়? সে বলছে, আসলে তার ব্রেন এসে অনেক বিজি, কারণ তার ওই যে ওই চ্যাপ্টারটা টিচার করছে, তারপরের আরো 3টা চ্যাপ্টার সে কখন করবে, বা সে আরেকটু নিজেকে এগিয়ে রাখতে গিয়ে এলোমেলো আরো এই চ্যাপ্টার থেকে একটু, ওই চ্যাপ্টার থেকে একটু, সেই চ্যাপ্টার থেকে একটু পড়ছে, মানে অ্যাকচুয়ালি সে পিছাচ্ছে, কিন্তু নিজেকে সে অনেক আগানোর চেষ্টা, খুব বেশি চেষ্টা এগুলো সে চালাচ্ছে। তো আচ্ছা, সেটা পরে আসছি। তো হেডেক, হেডেক আমরা এখন আর্জেন্টাম নাইট্রিকামে আবার আসি। তো হেডেক কি ধরনের হেডেক হয়? এই সমস্ত মেডিসিন সবগুলোরই কিন্তু হেডেক আছে। শুধু হেডেক দিয়ে খুব কম মেডিসিনে আমরা যাচাই করতে পারবো। অলওয়েজ হেডেকের কেস হলে খুব ভালোভাবে আমরা কেসটা নিব। হেডেক কনজেস্টিভ উইথ ফুলনেস এন্ড হেভিনেস, এনাদের একটা সেন্সেশন অফ এক্সপেনশন থাকে। তার মাথাটা মনে হয় যেন আবদ্ধ, তার ভিতরে যেন অনেক, মাথার ভেতরটা যেন খুব কনজেস্টেড, অনেক কিছু অনেক সময় তার মনে হবে খুব হেভি, এবং সে মনে হবে তার ব্রেনটা বড় হয়ে যাচ্ছে, মাথাটা বড় হয়ে যাচ্ছে, এক্সপানশন হয়ে যাচ্ছে। বিশেষ করে প্রেগনেন্সিতে যখন কোনো মহিলা আসেন এই ধরনের সিমটম নিয়ে, উনি আর্জেন্টাম নাইট্রিকামের পেশেন্ট। হ্যাবিচুয়াল গ্যাস্ট্রিক, এখানে হ্যাবিচুয়াল গ্যাস্ট্রিক হচ্ছে আসলে ক্রনিক গ্যাস্ট্রিক। এখন গ্যাস্ট্রাইটিস, তার এটা ইনফ্লামেশন এন্ড গ্যাস্ট্রিক লাইনিং কুড বি ফ্রম এনিথিং। অনেক সময় হয় যে এনারা কিন্তু খাবার দাবার মানেন না, অনেক বেশি অয়েলি ফুড, অনেক বেশি ইয়ামি ফুডের দিকে ভীষণ নজর থাকে আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকামের পার্সোনালিটি বুঝতে গেলে আমরা বুঝবো 2টা কথায় বেশি বুঝবো। একটা ভিতল কাজ বলছেন যে আর্জেন্টাম নাইট্রিকাম এমন একজন মানুষ যেখানে বিপদ আপদ সমস্যা কষ্ট দুঃখ যন্ত্রণা দুনিয়া, সেখানে সে থাকবে না, সে ওখানে নাই। এটা হলো আর্জেন্টাইন নাইট্রিকাম, সে কোন রকমের ঝামেলা জানে। লাইফ ইজ টু জাস্ট এনজয় টু দ্য ফুলেস্ট, এটা হচ্ছে তার কথা। বলে না যে আমার আহ, ওরা হচ্ছে একসাথে কতগুলো ফ্রেন্ড এক জায়গা হবে, হ্যাঁ চল, সবগুলো হইচই করতে করতে কোথাও চলে গেল, আহ, কোনো একটা জায়গায় যাচ্ছে, হাবিজাবি খাচ্ছে, বিভিন্ন রকম ড্রিঙ্কস করে। তো আর্জেন্টাইন নাইট্রিকাম কিন্তু অনেক সময় খুব বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপনের ফলাফল হিসেবেও হয়। এখানে যেটা আছে যে আহ উনি আনইউজুয়ালি লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন থেকে হচ্ছে, অবশ্যই এটাও হওয়া সম্ভব। আবার খুব বেশি উল্টাপাল্টা জীবন ধারণের কারণেও কিন্তু হওয়া সম্ভব। তো এই এনাদের তখন ক্রনিক এই গ্যাস্ট্রিক লাইনিং এ একটা ইনফ্লামেশন হয়, এবং তার পরবর্তীতে আমরা পাবো তার সিমটম গুলো কি হয়। এই জন্য প্রচুর গ্যাস, ডিসপেপসিয়া, এগুলো সব তার হয়। অফ লিটারেরি ম্যান, লিটারেরি ম্যান আমি গুগল করছিলাম। লিটারি ম্যান অ্যাকচুয়ালি হলো যারা অনেক বেশি ডিপ থিঙ্কার, এই ধরনের ম্যান। আমাদের সাহিত্য সংস্কৃতি বা এখনকার সময়ে
সব জায়গাতে মহিলাদের আধিক্য লেখা হচ্ছে, যে আগে একটা সময় ছিল যখন বোদ্ধা বা বুদ্ধিজীবী ছিলেন অনেক পুরুষরা, এখন বলা হচ্ছে আসলে এই পুরুষরা কি তাহলে এক্সটিংক্ট হয়ে গেল নাকি এখনো আছে। তারা অ্যাকচুয়ালি মোর কোয়াইট লাইক ডিপ রিডার, থটফুল পারসনস। তো বলছে না, ওনারা আছেন, হয়তোবা অন্য কোনো সাইডে তারা ক্রিয়েটিভ থটস গুলো এখন ব্যবহার করছেন। তো এই ধরনের মানুষ। ফ্রম ড্যান্সিং, ড্যান্সিং থেকে বৃদ্ধি পেতে পারে হেমিক্রাইনিয়া, হেমি ওয়ান সাইডেড, ক্রাইনিয়া ওয়ান সাইডেড হেডেক। হ্যাঁ, ওয়ান সাইডেড হেডেক ইট কুড বি ডিফারেন্ট টাইপস। আমরা জানি এক একটা হেমিক্রেনিয়া অনেক সময় হতে পারে ডেজ টু মান্থস, ইভেন ডেজ টু মান্থস কন্টিনিউ করতে পারে। প্রেসিভ, যেমন চাপন বোধ, স্ক্রুইং ইন ফ্রন্টাল এমিনেন্স অর টেম্পল। এখন ফ্রন্টাল এমিনেন্স আমাদের চোখের উপরে, একটু উপরে, যদি অ্যারাউন্ড লাইক 2 or 3 ফিঙ্গার্স গ্যাপ দিয়ে উপরে একটু উঁচু অংশ থাকে স্কালের সামনের দিকে, এই অংশটাকে বলা হচ্ছে ফ্রন্টাল এমিনেন্স, আর টেম্পল তো সবাই চিনি। এন্ডিং ইন বিলিয়াস ভমিটিং। তো এই হেডেকটা, এই প্রেসিভ স্ক্রুইং, মানে কতটাই মনে যেন কেউ স্ক্রু ঢুকে দিচ্ছে। তো এই অবস্থার হেডেকটা শেষ হয় কিভাবে? বিলিয়াস ভমিটিং এর মাধ্যমে। যে ভমিটিংটা দেখতে কালারটা হবে কি বাইলের কালার, বাইল উঠে আসবে ভমিটের সাথে, গ্রিন, ইয়েলোইশ গ্রিন, ব্ল্যাকিশ, এই ধরনের ভমিট। ফ্রম বারে এনি এক্সহস্টিভ মেন্টাল লেবার। যখনই দেখা যাবে যে উনি এরকম বলতে পারেন যে যখনই পরীক্ষা আসে ওনার এই ঝামেলাটা হয়। আর কমবে বাই প্রেসার ও টাইট ব্যান্ডেজিং এ। টাইট ব্যান্ডেজিং এ ভালো ফিল করবে সে, যেমন এই পিস পালসিটিলা। আর আমরা দেখবো যে টাইট ব্যান্ডেজ কেন, নরমাল ব্যান্ডেজ সহ্য করে না বেলানো। acute annular conjunctivitis, scarlet red like raw beef। এখন এখানে দুটা জিনিস একসাথে বলা হচ্ছে। আচ্ছা, ডিসচার্জ প্রফিউজ মিউকোপিউরুলেন্ট অফথালমিন। আচ্ছা, এটা এক ধরনের কি বলছে যে অ্যাকিউটলি যখন মানুষের কনজাংটিভাইটিস হয় তখন তার চোখের কালারটা বলা হচ্ছে। এখানে আমরা 3টা মেডিসিন নিয়ে আসবো, তাহলে সহজ হবে। একটা মার্কোরোসিভাস, একটা আর্জেন্টাম নাইট্রিকাম, একটা মেডোরিনা। যদি অ্যাকিউটলি হয় এবং প্রচুর মিউকোপিউরুলেন্ট ডিসচার্জ থাকে, যেটা মিউকাস এবং কি পিউরুলেন্ট, সব পাস, তো ওনার ঠিক ডিসচার্জ হবে, প্রচুর পরিমাণে চোখ লেগে যাবে। হ্যাঁ, আর যদি এটা এই সময় তার চোখের পাপড়ি, যেটা উপরের পাতা বা এগুলো ফুলে যাবে, আর খুব পেইনফুল থাকবে। আর এটা হচ্ছে ফুল চোখটাই কিন্তু অসুস্থ, আমরা খেয়াল করলে বুঝতে পারছি। হ্যাঁ, যেখানে শুধু যদি উপরের পাতা, চোখের উপরের পাতা ইনফেক্টেড, খুব বেশি কষ্ট দিচ্ছে, তখন ওষুধ হলো মোর অফ আর্জেন্টাম মেটালিকা। আর্জেন্টাম নাইট্রিকামে প্রচুর পরিমাণে পাস থাকবে, রেড লাগবে। একটা স্কারলেট রেড বলছে র বিফ, মানে হলো এক টুকরা একদম তাজা গরু গোশত থেকে আপনি ছোট্ট একটা টুকরা যদি কাটেন কিরকম হবে লালটা, সেই কালারটা বলছে। আর এখানে এই মেডিসিনের একটা ক্রনিক পিকচারেরও কথা উঠে এসছে, সেটা হলো এই যে এই ডট ডেট, একদম মনে হবে যে আস্ত একটা ওরকম বিফের টুকরা বসানো। এইটা অনেকের ক্ষেত্রে চোখের এক পাশে, মনের এক পাশে থাকে, হ্যাঁ, আলগা এরকম ছোট মতো। এইটা এই মেডিসিনের একটা ইন্ডিকেশন। আর যখন পুরোটা চোখ লাল, একদম যে মনে হচ্ছে রক্ত এসে যাচ্ছে, তখন আপনি দেরি না করে মার্কোরোসিভাস দিবেন। আর ক্রনিকলি চোখের একটা পাশে বেশ বড় করে রেড হয়ে থাকে চোখের একটা পাশে, এটা মেডোরিনা। অবশ্যই আমরা কেস না নিয়ে এই সমস্ত এই জায়গায় যাব না, কিন্তু এটা হয়তো তখন আপনার জন্য একটা অ্যাডেড সিমটম হবে, হ্যাঁ, ফাইনাল ডিসিশনের ক্ষেত্রে। আর এটা যেটা বলছে, এটা একটা আসলে অ্যাকিউট সিচুয়েশন। হ্যাঁ, ডিসচার্জ অনেক বেশি। আর অফথালমিয়া নিওনেটোরাম, আমরা যখন অ্যাকিউট পড়ছিলাম, আমরা নিওনেটোরাম, আমরা যে নিউবর্ন বেবিদের কতগুলো প্যাথোলজি শিখছিলাম, তাই না? আমরা কিভাবে ক্লিনিক্যাল এবং কিভাবে ছোট অল্প ইন্ডিকেশনে ওষুধ দিব, তখন আমরা কিন্তু এটা পড়েছি ইন ডিটেইল, তাই না? অফথালমিয়া নিওনেটোরাম, এজন্য এটা দেখানোর ই করিনি। তো জন্ম নিউবর্ন বেবিতে, সোজা কথা, নিউবর্ন বেবিতে যখন অফথালমিয়া দেখা দেয়, এটার অনেকগুলো কারণ থাকে, এটা আমরা পড়েছিলাম, তাই না? একটা হচ্ছে যে হ্যাঁ, বাবা তার মায়ের অ্যাকচুয়ালি গনোরিয়াল কোন একটা
সিকনেস ছিল, সেটা নিয়ে বাচ্চা জন্মেছে। আরেকটা হয় হলো এটা এখানকার হসপিটালে একটা কমন প্র্যাকটিস, বাচ্চার জন্মের পরেই তার চোখকে তারা বাঁচানোর জন্য চোখে আসলে আর্টেন্টামের যে ক্রুড ফর্ম যে ক্রিম সেটা দিয়ে দেয়। এইটা থেকেও বাচ্চার এই অবস্থা হয়। আবার অনেক সময় হয় জন্মের সময় কোনো কারণে আঘাত পাওয়ার কারণে হোক বা কোনো আননোন ইনফেকশনের কারণে হোক, এই নিউনেটামের এই রক্তদানটা যদি শুরুও হয় 24 ঘন্টার মধ্যে এটা এমনিতেই রিসলভ হয়ে যায়। আচ্ছা, কিন্তু আমরা যেটাকে জানি যে এই ক্ষেত্রে এটা একটা গুড মেডিসিন। প্রফিউজ পিরুলেন্ট ডিসচার্জ, কর্নিয়া ওপেক। আচ্ছা, কর্নিয়া ওপেকটা জাস্ট একটু দেখাই এরকম। নরমালি আমাদের কর্নিয়ার সামনের অংশটা থাকে কি মানুষের দেখা যায় এরকম স্বচ্ছ, কিন্তু এই যে অপেক হয়ে যায় যখন, তখন এরকম সাদা স্পট পড়তে থাকে। এখানে এনার পুরোটাই থেকে যাচ্ছে, ওনার চোখটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আলসারেশন, লিড সোর, এই যে লিড ব্যথা বলেন, অ্যাগ্লুটিনেটেড ইন দ্য মর্নিং। ঘুম থেকে যখন সকালে উঠে তখন অ্যাগ্লুটিনেটেড, দ্যাট মিন্স তার ওই পাস বেরিয়ে সারা রাত ধরে জমে 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 ওই জায়গাটা ক্লোজ হয়ে যায়। এখানে এইবিএস, মার্কসল, রাস্টক্স এর কথা বলা আছে। এখানে গ্রাফাইটিস একটা গুড মেডিসিন, কিসের কথা বলতে পারি, রুটা, তারপর আর্নিকা, এই সমস্ত মেডিসিন সাধারণত আমরা চিন্তা করি, তাই না? আই স্ট্রেন, চোখের যখন অনেক সেলাইয়ের কাজের কারণে স্ট্রেন হয়, এটা বেড়ে যায় ইন ওয়ার্ম রুম। ওয়ার্মে বৃদ্ধি, এই মেডিসিন কিন্তু খুবই একটা এই রেমেডি খুব হট একটা রেমেডি, এবং এটা বেটার ইন ওপেন এয়ার, ম্যাক্রোমিউটা, রুটা, ইভেন পালসিটেলার মতো ওপেন এয়ার বেটার। Disease is due to defective accommodation, আপনি কোন স্থানে থাকেন সেই স্থানের প্রভাবে আপনার অনেক ডিজিজ হয়। তো সেই ডিজিজের জন্য যে ধরনের ওষুধগুলো ইন্ডিকেটেড হয় তার মধ্যে এটা একটা। তারা হাতে চিনি নিয়ে মুঠো মুঠো চিনি খায়, তারপর বড় হয়ে গেলেও এটা থাকতে পারে। আরেকটা যেটা যে ওনারা যেমন চিনি খায় তেমন লবণ খায়, আর ওনারা চিনি বা জিনিসটা খাওয়ার পরে তার পেটের সমস্যা হয়, সুইট জিনিসটা ছাড়তে পারে। Diet is formed of it. Diet is formed of this sugar. But diarrhea results from eating a salt or sweet meat like Belgic hepatitis এনাদের করোনা থেকে গেছে বলছিলেন যে মেশিন গান যেমন চলতে হোয়াইট এরা যখন খায় সেটা অনেক লাউড এবং সেটা যেন এরকম একটার পর একটা চার পাঁচটা একসাথে flatulent dyspepsia, belching after every meal. তার শুধু যে মুখে এসে যে শুধু তাই না, তার ফাইনালি এয়ার রাশেস আউট, রেড ব্যালেন্স। এই কারণেই যেহেতু রাশ আউট করে এয়ার তার রেড ব্যালেন্সের সাথে, সেই কারণেই এত বেশি শব্দ করে সে এটা তার টক পানি খাওয়া বা গ্রেপ খাওয়া এগুলো হচ্ছে বেলজিংয়ের বিশেষ করে অ্যাকচুয়ালি লাভের ডায়রিয়া, গ্রিন মিল্ক, এটা খুব ইম্পর্টেন্ট বেবিদের খাওয়া। একটা বেবিকে আমরা মনে করি যে গ্রহণ ভালো হচ্ছে না, অনেক বেসিক ট্রাই করা শেষ, সবাই ম্যাকফস দিচ্ছে, ক্যালোরিয়া দিচ্ছে, চিন্তা করবেন যে এটা যদি হয় সুগারি কোনো কিছু বারবার খাচ্ছেন কিনা। কারণ অনেক সময় হয় বেবি তো ছোট্ট, অনেক সিমটমই বাবা মাও ঠিক মতো দিতে পারে না, আপনি বুঝতে পারছেন এটা খুব হট বেবি এবং এই ডায়রিয়ার প্রবলেম, কিন্তু ওর মা সুগারি কোনো কিছু খাচ্ছে, বাট
সুইট টাইপের কিছু খাচ্ছে এবং বাচ্চা কন্টিনিউয়াসলি 5-6 মাস যাবত এই রকমের গ্রিন চপড স্পিনাচ ইন ফ্লেক্স, তার স্টুলটা দেখা যাবে যেন স্পিনাচ পালং শাক যদি চপ করা হয়, হ্যাঁ, কুচি করে কাটা হয় এবং সেটাকে যদি এটা ফ্লেকি মানে এরকম বা ছেঁড়া 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 ওরকম ভাবে যদি আপনি ফেলে রাখেন মিউকাসের ভিতর যেমন দেখা যাবে, এদের স্টুলটা সেরকম দেখা যায়। আবার এমনও হতে পারে যে বাচ্চাটার এমনিতে স্টুলটা ওরকম না, কিন্তু যখন কিছুক্ষণ ডায়াপারে রয়ে যায়, তার ন্যাপিতে ওটা রয়ে যায়, স্টুলটা রেখে দেওয়া হয়, তখন এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই মেডিসিনটা খুব ইউজফুল এবং এটা ডক্টর কেন্ট এটা খুব সুন্দরভাবে বলছে। After drinking, after eating candy or sugar, তো sugary drink বলেন, ক্যান্ডি সুগার টাইপের কিছু খাওয়া বলেন, masses of mucolymph in shreddy strips or lumps like SM, এখানে SRM বলছে যত সুইট টাইপের জিনিসপত্র, সেটা খাবার হোক আর যাই হোক, এগুলো খাওয়ার ফলে তার স্টুলটা খুব ডিস্টার্ব হবে, দেখা যাবে মিউকোলিম্ফ, দেখা যাবে যে একবার মানে মিউকাসি, হ্যাঁ, এর মধ্যে মধ্যে এরকম ছোট ছোট এরকম যেটা আমরা বললাম যে লম্বা লম্বা শ্রেডি স্ট্রিপও থাকতে পারে, লাম্পও থাকতে পারে, বা এরকম ফ্লেক স্পিনাচ চপড ফ্লেকের মধ্যে থাকতে পারে, এই সব জিনিস, তাই তো। এবং বেলচিংটা কম হয়, সেক্ষেত্রে আপনি অ্যালো সকোট্রিনার কথাও ভাববেন, কিন্তু অ্যালোর কথা আমরা বেশি হলো কি যে মিউকাসটা শুধু করতে থাকে। ছোট বাচ্চার কথা বলা আছে ডক্টর কেন্টে যে ওরা হচ্ছে ওই কার্পেটের উপর একটু বসে বসে আর একটু পরপর ছোট ছোট দলা দলা মিউকাস শুধুই মিউকাস, সেই ক্ষেত্রে অ্যালো সকোট্রিনা। ডায়রিয়া as soon as he drinks, এটা দেখে দিতে হবে। আচ্ছা, তো ডায়রিয়া সে ড্রিঙ্কের সাথে সাথেই ডায়রিয়া, সেক্ষেত্রে আর্সেনিক ক্রোটনটিকের সাথে পাশে আমরা আর্জেন্টাম নাইট্রিকাম ভাববো। আর THROM কেউ যদি জানেন কেউ বলেন, আমি জানি না স্যার এই ওষুধ, ওর আমি বলে দিচ্ছি লাস্টে। জি, থ্রম্বিয়া মেডিসিন ম্যাডাম, মেডিসিনটা মানে যদি করে বাথরুম হয়, মানে খাওয়ার পর পরে বাথরুমে চলে যেতে হয়। তো মেডিসিনটা আমি ব্যবহার করেছি কয়েকবার, ভালো ফল পেয়েছি। ওকে, ঠিক আছে। তো ইউরিন passes unconsciously day and night, এখানে কস্টিকামের পেশেন্টের মতো আর্জেন্টাম নাইট্রিকামেও এটা পাবো, জানালে তার দিন এবং রাতে ঝরতে থাকে পেশাব, সে বুঝতেই পারে না, হ্যাঁ। তো এটা কস্টিকামে সাধারণত মানুষ চিন্তা করে, আর্জেন্টাম নাইট্রিকামে আছে, এরকম আরো কয়েকটা মেডিসিন আছে, যেমন বসে থেকেও পেশাব হয়তো ঝরে পড়তে থাকে, তাই না। ইম্পর্টেন্স, ইরেকশন ফেলস when question is attempted, এখানে হয়তো গ্যাস্টাস গ্যালাডিয়াম সেলেনিয়ামের চাইতেও বড় মেডিসিন এখানে আর্জেন্টাম নাইট্রিকাম, লাইকোপোডিয়াম, ভূমিকা। তো আপনারা এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পড়ে নেওয়ার চেষ্টা করুন। Question painful in both male and female, followed by bleeding from vagina. So মহিলাদের ক্ষেত্রে কোয়েশনের ফলে ব্লিডিং হতে পারে, এটা নাইট্রিক অ্যাসিডেও থাকতে পারে, আর এটা বোথ মেল এবং ফিমেলের জন্য পেইনফুল। এটা আমি দেখিনি, বলতে পারি না। মেট্রোরাজিয়া ইন ইয়াং উইডোতে একটা মেডিসিন মেট্রোরাজিয়া যদি দেখা যায় যে মানে ব্যাখ্যা ছাড়াই, পিরিয়ডের টাইম ছাড়াই অযথাই ব্লিডিং, সেক্ষেত্রে এটা একটা মেডিসিন হতে পারে। ইন স্টেরিলিটি, যেখানে তার সন্তান ধারণে অক্ষমতা যদি হয় কোনো মহিলাতে, উইথ নার্ভাস এরিথিজম অ্যাট চেঞ্জ অফ লাইফ লাইক ল্যাকেসিস। এটা শুধু ল্যাকেসিস না, যে কোনো অটিস্টিক চিলড্রেনের, যে কোনো অটিস্টিক পার্সনেই এটা হয়। এটা শুধু এটা বলাটা ভুল, আমরা যদি বলেছি ল্যাকসিস অনলি হেয়ার, অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে সে তার যে কোনো চেঞ্জে, লাইফের কোনো কিছু চেঞ্জ করলেই সে পারে না, নার্ভাস এরিথিজম দেখা দেয়। নার্ভাস এরিথিজম বলতে পারেন এক্সট্রিম পর্যায়ে অ্যাংজাইটি, সে অস্থির হয়ে যায়, যে কোনো একটা কিছু হঠাৎ একটু চেঞ্জ হলেই সে খুব ইরিটেবল হয়ে যায়, বা হয়তো ভয় পায়, বা হয়তো সে সবার থেকে লুকায় নিজেকে, বা ডিপ্রেশন দেখা দেয়, হ্যাঁ। তো যদি বাসাটা চেঞ্জ করা হয়েছে, বা অনেকের জন্যই চেঞ্জ খুব মারাত্মক হিসেবে
প্রভাব ফেলে, বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে বা অটিস্টিক পার্সন হলেও তারা দেখবেন সবকিছু একটা নির্দিষ্ট নিয়মে করে। আপনি যদি তার নিয়মের বাইরে, তার রুটিনের বাইরে তাকে নেওয়ার চেষ্টা করেন বা কিছু করেন, বাস সেটাই তার জন্য অসুবিধাজনক। Great longing for fresh air like amyl nitrosam, pulsatilla, sulfur, হ্যাঁ, খুব বেশি চায় যে আমাকে, আমি একটু, এখানে কিন্তু আরেকজন মিসিং, খুব ইম্পর্টেন্ট মেডিসিন এবং খুবই কমন আজকের দিনে, প্লাটিনা। এরা খুব পরিমাণে ফ্রেশ এয়ার চায়। মানুষ পালসিটিলা দিয়ে ভুল করবে, লিলিয়াম টিক পাগল হয়ে যাবে যদি আপনি তাকে রুম বন্ধ করে রাখেন। ক্রনিক ল্যারিঞ্জাইটিস অফ সিঙ্গার্স, আমরা ওই আগের মেডিসিনে পড়ছিলাম তাই না, যে যারা কিনা অনেক বেশি কণ্ঠস্বর ব্যবহার করেন, এমন হতে পারেন বক্তা অথবা টিচার অথবা রিডার বা সিঙ্গার, সেখানে আর্জেন্টাম নাইট্রিক একটা মেডিসিন আসতে পারে। বিশেষ করে হাই নোটে তার হচ্ছে কফ শুরু হয়, সে যখনই জোরে বেশ উঁচু তীক্ষ্ণ স্বর দিয়ে যে জায়গায় গানের অংশ সেই জায়গায় পৌঁছাবে, সাথে সাথে তার কাশি শুরু হয়। অ্যালুমিনাম, আর্জেন্টাম মেটালিকাম, অ্যারাম, ট্রিফিলাম, এই সমস্ত মেডিসিন আসতে পারে। গ্রেট উইকনেস অফ লোয়ার এক্সট্রিমিটিস, তার লোয়ার এক্সট্রিমিটিতে খুবই দুর্বলতা থাকে। উইথ ট্রেমলিং, ক্যান নট ওয়াক উইথ দ্য আইস ক্লোজড, অ্যালুমিনার মতো উনি চোখ বন্ধ করে হাঁটতে পারেন না, তাহলে পড়ে যেতে পারে সে। এখানে আছে যে কাঁপুনি থাকে লোয়ার এক্সট্রিমিটিতে, এটা গ্রেট উইকনেস থাকে তার লোয়ার এক্সট্রিমিটিতে। ওয়াক্স অ্যান্ড স্ট্যান্ডস আনস্টেডিলি, সো তার সে হাঁটেও সহজভাবে হাঁটতে পারে না এবং আনস্টেডি গেট, স্পেশালি when he thinks himself unobserved, যদি তাহলে তার ভিতরে খুব নির্ভরশীলতা থাকে যে আমাকে কেউ দেখছে কিনা, আমি পড়ে ঠকবে কিনা, এটা যত ভাববে তাহলেই তার সমস্যা আরো বেশি বাড়তে থাকে। আর এখানে যেটা বলা হচ্ছে না যে এটা আসলে বয়স্কদের ক্ষেত্রে, বা এটা আসলে নার্ভের খুব ভালো মেডিসিন, সেসব ক্ষেত্রে এই অবস্থা হবে। আর এরা তো ইম্পালসিভ, এরা যাবে হেঁটে এদিক দিয়ে সোজা রাস্তা, তারপরে দেখবেন পড়ে গেল, কিছুই নেই তবু তারা পড়ে যাচ্ছে। পিছন থেকে একটা 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 প্লেট নিতে যাচ্ছে, প্লেটের সামনে এক কাপ পানি আছে, পানিটা ঢেলে দিয়ে তারপর প্লেট নিচ্ছে, এই ধরনের কিছু মানুষ থাকে না, সেটা ক্লামজি যেটা। কনভালশনস প্রিসিডেড বাই গ্রেট রেসলেসনেস, মনে রাখবো প্রিসিডেড বাই এর পরেরটা আগে হয়, হ্যাঁ। তো গ্রেট রেসলেসনেস দেখা দেয় যাদের এই নার্ভাস এই কনভালশনটা হয়। যারা কনভালশনের রোগী, আর্জেন্টাম নাইটের রোগী, এপিলেপটিক ফিট হয়, হ্যাঁ, তাদের প্রথমে তারা খুব রেস্টলেস হয়ে যায়, আর তারপরে দেখা যায় যে তার কনভালশন হচ্ছে। সেন্সেশন অফ এ স্প্লিন্টার ইন থ্রোট when swallowing, not only throat, in or about uterus when walking or riding, এটা মনে রাখবো। তো এই যে স্প্লিন্টার লাইক একটা ফিলিং, যে আমার গলায় মনে হচ্ছে একটা স্প্লিন্টার বেঁধে আছে, সেটা শুধু গলায় না, এটা তার ইউটেরাসে বা ইউটেরাসের আশেপাশেও ফিল হতে পারে, এটা মনে রাখবো আমরা, বিশেষ করে রাইডিং বা ওয়াকিং এর ক্ষেত্রে। এখানে ডলিকোয়াস, হিপারসাফ, নাইট্রিক অ্যাসিড, সালিসিয়ার মতন মেডিসিনেও এই সেন্সেশনটা আমরা পাবো। চিলি when uncovered yet feels smothered if wrapped up grapes fresh air, এই সিমটমে, এই সিমটমটা খুব ক্লিয়ারলি বলতে পারছিল একটা ছোট মেয়ে, সে হিপস করছিল এবং তার মাদার এবং ফাদার মনে করতো যে খুব ফাস্ট হিপস করতে হবে, সবার মধ্যে খুব কম্পিটিটিভ একটা নেচার বাবা মার জন্য বাচ্চাটাকে অসম্ভব তারা প্রেসার দিত। মাত্র 1 বছর বা 1.5 বছরে ও কমপ্লিট করে এবং তারপর থেকে মেয়েটা মাথা বাড়ি দিত ওয়ালে। তো ও যখন, ওকে যখন ওর মা নিয়ে আসে, সে তখন খুব বেশি সুইসাইডাল। ওর মা ছিল এই জন্য যে ওর খুব ব্যথা হচ্ছে পিরিয়ডের সময়, এবং পিরিয়ড এলোমেলো, কখনো হয়ই না 2-3 মাস, কখনো 15 দিন 10 দিন হতেই আছে, এরকম। ও ওর কথা বলছিল ওর মা যে একটা অদ্ভুত ব্যাপার, কিভাবে ও না ঘুমের সময় পা থেকে মাথা পর্যন্ত একদম মুড়িয়ে ঘুমায়, আর যখন আমি এটা খুলে দিই সে ঘেমে গেছে এই জন্য সে আমার সাথে রাগারাগি করে, সে আবার এরকম করে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, কি আম্মু তুমি এরকম করো? তখন সে বলল, আমার বাতাস নেই, এটা আবার তখনই আমার শীত লাগে যদি আমি ঘামছি, ঘামতেই গেল। আচ্ছা, রিলেশন, দ্যাটস আমরা দেখবো যে এটা খুব হট স্কিন। In case of bad effects of cauterizing is likely to sever, এই যে cauterizing করা হয় বিভিন্ন অপারেশনের সময়, যেমন gallbladder আমরা অপারেশন বা সবচেয়ে internal ভালোবাসি organ, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা
সিনড্রোম প্রকাশ করে, এটাকে স্যাড অথবা অ্যাংরি বয় সিনড্রোম বলা হয়। এরা কথা বলে বা প্রকাশ করে না। মেয়েরা যেমন অনেক কথা বলে যে আব্বু আমার এরকম হচ্ছে বা মা আমি এরকম ফিল করছি, হ্যাঁ, এই কথাগুলো একটা ছেলে বাচ্চা ওভাবে বলে না, বরং সে দেখা যাচ্ছে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে আর্সেনিক ভেরাট্রাম আসতে পারে, আবার আর্জেন্টাম নাইট্রিকামা একটা গুড মেডিসিন হতে পারে। বাচ্চা বাচ্চা ছেলে বড়, বেশ বড়, 6 বা 7 বছরের, স্টিল হঠাৎ করে বিছানায় পেশাব করতে শুরু করে, এবং অন্যান্য মেডিসিনের পিকচারের চাইতেও অনেক বেশি মনে ছিল আর্জেন্টাম নাইট্রিকাম, কারণ সে প্রচুর পরিমাণে মিষ্টি চায় সারাক্ষণ। বুঝতে পারছিলাম না কেন। বেশ অনেকক্ষণ কথাবার্তার পর এক সময় তার মাদার বলল যে আসলে মনে হয় বাচ্চাটা ভয় পেয়েছিল, খুব তো দুষ্টু, একবার একটু শাসন বেশি হয়ে গেছিল। তারপর থেকেই দেখা যায় যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করেছে, যেখানে সেখানে আর হেসে দেয়, পেশাব করে যে সে আরো বেশি আনসেটেল হয়ে যায় যে পেশাব করে ফেলছে এখন কি হবে। তো আর্জেন্টাম নাইট্রিকামে কিন্তু বাচ্চাটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, আর্জেন্টাম নাইট্রিকাম সিমিলার টু নাট্রামিউন নাইট্রিক অ্যাসিড, ল্যাকেসিস, অরাম, কিউপ্রাম, আফটাভেরেট্রাম আর লাইকোফলাজোয়েল ইন ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া। এই যে কথাগুলো, এটা আমরা একটু সাবধান হবো। এখানে আমি একটা কথা বলি, অনেকে মনে করেন যে হ্যাঁ, আমরা যখন একটা সেকেন্ড প্রেসক্রিপশনে যাই, সেকেন্ড প্রেসক্রিপশন অলওয়েজ এ সেকেন্ড প্রেসক্রিপশন, আফটার এ রাইট প্রেসক্রিপশন সবসময় দেয়ার উইল বি এ সেকেন্ড প্রেসক্রিপশন। সেকেন্ড প্রেসক্রিপশনের একটা ভালো আম, উপায় হচ্ছে যে কোনটা ফলো ওয়েল করে বা কমপ্লিমেন্টারি মেডিসিনের মধ্যে যদি পড়ে, হ্যাঁ, সেদিকে যাওয়া। আমি বুঝতে পারছি, কিন্তু আমরা মনে রাখবো কমপ্লিমেন্টারি মেডিসিন আমরা ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আমার পূর্বের মেডিসিন যেটা আপনি চুজ করছিলেন সেটার যে মেইন কিনোটস গুলো সেগুলো থাকে কেসে। এখন আপনি পূর্বের মেডিসিন দিয়েছেন, 5 মাস হয়ে গেছে, তো আগুনেই হাত দিতে যান। বা আপনি একটা আম, দেখছেন যে রেড লাইট থেকে গ্রিন লাইট হচ্ছে, যে সময় সবগুলো গাড়ি একত্রে রওনা দিবে, সে রাস্তাটা ক্রস করা শুরু করবে সে সময়, কেন তার ভিতরে এরকম একটা ইম্পালস কাজ করে যে না ওই সময় আমি করবো। হ্যাঁ, আমার রোগী এটা বলেছিল আমাকে যে সে কেঁদে ফেলে বলছিল আমি বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি তো এরকম ফিল করি যখনই আপু, যখনই দেখি যে রেড লাইটটা এরকম টার্ন হয়, গ্রিন হয়, তখন আমি নিজেকে খুব কষ্ট করে সামলে রাখি। ওই যে জোরে ছুটে যে বাসটা আসছে বা ট্রাকটা আসছে, ওটা যে সামনে চলে যাওয়ার একটা ভীষণ রকম ইম্পালস কাজ করে। তো এই যে মানুষটা এর এই যে ডিপ চেঞ্জ, এটা ইট উইল টেক লং টাইম, বিকজ আপনি বুঝতে পারছেন কখন কেউ সুইসাইডাল হয়, এটা হচ্ছে আমাদের ইমোশনাল স্টেজের লাস্ট স্টেজ, তাই না? এবং আমরা যখন ডক্টর কেন্ট পড়বো, এটা আমরা বেশি ভালো বুঝবো যে ওনারা মোটামুটি তাদের বেঁচে থাকার উইলটাকে লুজ করে। তো এই মানুষটাকে আপনি একটা ওষুধ দিয়ে 5 মাসে সে ভালো হয়ে গেছে তা কখনো হবে না। আর এই ওষুধের যা যা কিনোটস ধরে আপনি প্রথম প্রেসক্রিপশন করছেন তা তো আপনার কাছে লেখা থাকে। উনি আসলে সবসময় আপনি কেস নিবেন, কখনোই ওই শুধু ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া দেখে লাইকোপোডিয়াম দিয়ে কেস সমাধান করতে যাবেন না। এই লোক তার জীবনে কোনো এক সময় গিয়ে আবারও এই আর্জেন্টাম নাইট্রিকামে যাবে। কমপ্লিট হয়নি তার ট্রিটমেন্ট। এক আর দুই হলো ট্রিটমেন্টটা আগাবে না, কেমন যেন প্যাচ খেয়ে যাবে, কেমন যেন হয়ে যায় কেসগুলো। আর তখন বিরক্ত লাগে, না ক্লিয়ার, না কোনো দিকে যাচ্ছে, এক জায়গায় স্থির হয়ে থাকে। আমরাই বিপদে পড়ি কিন্তু। তো ওই জন্য তাড়াহুড়া করে প্রেসক্রাইব করবে না। প্রয়োজন হলে প্রেসক্রিপশন 1 মাস দেরি করে করা হোক, কিন্তু 1 মাস আগে না করা হোক, এটা আমরা খেয়াল করার চেষ্টা করবো। হ্যাঁ, এই এটা ওইটার সম্পূরক মেডিসিন, এটা ওটাকে ভালো ফলো করে, তাই আমি 2য় মাসে দিয়ে দিলাম, 3য় মাসে দিয়ে দিলাম। নো, আপনার রোগীর অর্গানিজম আলাদা না, একজন মানুষ থেকে একজন মানুষ আলাদা। আমাকে একটা টেনেম দিলে আমি সুস্থ হতে 3 দিন লাগলো, আরেকজনকে টেনেম দেওয়ার পর 10 মাস না, 1 বছর পরও এখনো সে ক্যালকেরিয়া কার্বনিকা, তাকে আমি 2 বছর পর গিয়ে হয়তো লাইকোতে পেতে পারি, নাও পেতে পারি, অলওয়েজও ক্যালকেরিয়া কার্বনিকা থাকতে পারে, লং টাইম। হ্যাঁ, ঔষধ যে চেঞ্জ হবেই, এটা আমাদের একটা ভেরি মিসকস অবস্থা মানসিক ভাবে। আপনি তাকে আর্জেন্টাম নাইট্রিকাম দিয়েছিলেন, হ্যাঁ, এইসব পেশেন্ট সাবধানে আমাদের ধরতে হবে। অরাম দিয়েছিলেন, এগুলো সাবধানে। অ্যাগ্রাভেশন, কোল্ড ফুড, কোল্ড এয়ার, একটা জিনিস খুব অদ্ভুত দেখেন, আর্জেন্টাম নাইট্রিকাম খুব হট একটা রেমেডি, এবং এরা আইসক্রিম চায়, একদম পালসের মতো লাগবে আপনার অনেক ক্ষেত্রে, কুইপ করবে। মহিলারা একদম কেঁদে কেঁদে বলবে, অনেক অভিযোগ করবে। এক রোগী বলতো যে হঠাৎ করে মনে হলো যে দিক দিয়ে চলে গেল, ওদিক দিয়ে একটা বাতাস চলে গেল, এদের ভেতরে কিছু ঘোষলি
ভয় থাকে যে মানে অন্য কোনো কিছু কিনা, এই ভয়গুলো অ্যাড্রেনালাইন পাবেন। তো দেখেন আইসক্রিম, ইটিং সুগার, কোল্ড এয়ার, কোল্ড ফুড, আনইউজুয়াল মেন্টাল এক্সারসাইজ, এই সব কিছুতে সে অ্যাগ্রাভেটেড হয়, কিন্তু এই সব কিছুই সে করে। তাহলে কতটা অসুস্থ সে, তাই না? সে নিজেকে সুস্থ রাখার কারণ মানে যথেষ্ট সবকিছু জানার পরেও সুস্থ রাখার চেষ্টা করে না। কেন? অ্যামেলিয়েশন ওপেন এয়ার ক্রিয়েটস দ্য উইন্ড ব্লোয়িং ইন হিজ ফেস। সে চায় যে মুখে যেন বাতাসটা লাগে, ভালো লাগে না। বেইদিং উইথ কোল্ড ওয়াটার, এই দেখেন কোল্ড ফুড, কোল্ড এয়ার, এগুলোতে সে কষ্ট পায়, অথচ সে কোল্ড ওয়াটারে গোসল করতে চায়। 200 or 1000 potency in water solution as a topical application in ophthalmia neonatorum has relieved when the crude silver nitrate failed. তো ক্রুড সিলভার নাইট্রেট হচ্ছে ওই যে যেটা মলমে থাকে, তো ওইটা দিয়ে যখন অফথাল নিউনাটোরামের অফথালমিয়াতে আপনি রেজাল্ট না পাচ্ছেন, তখন ডক্টর HCLN এর মধ্যে 200 অথবা 1 পানিতে দিয়ে সেটা চোখে ব্যবহার করে উনি ফলাফল পেয়েছেন। আজকে আমার পড়া শেষ স্যার, আপনারা আপনারা ই করেন, অভিজ্ঞতা শেয়ার করলাম আমরা। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে একটু সুন্দর চিত্রায়িত করলেন এবং কোন থেকে এটাকে ব্যবহারের আর রোগী চেনার উপায়গুলো দিলেন। ইনশাআল্লাহ আমাদের নিজেদের কাজ যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আরেকটি কারণে দিচ্ছি যে আপনি সময় মতো